यहाँ दोस्ती रोस्ट होगी और हंसी नॉन स्टॉप होगी। ऑटो से निकल के ट्रक भागा। सोमवार से शुक्रवार सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। फैजल, अब्बू এটা তোর জন্য বন্ধুদের সাথে ভাগ করে খাস না। হ্যাঁ আব্বু। শোন শোনা, আগ্রা যাবি আমার সাথে? আম্মিও যাবে। তুই যদি জেদ করিস তাহলে ওকে যেতেই হবে। তাহলে জেদ করবি তো? রাজি করিয়ে নিবি তো তোর আম্মিকে আগ্রা যাওয়ার জন্য? এটা আমার জেদ না, সম্মান আর অহংকার। আর জেদ তো তুমি করেছিলে, মদের নেশা না ছাড়ার, আমাকে তালাক দেওয়ার। তোমার কোনো চিন্তা ছিল না নিজের বউ আর বাচ্চার? আমি বদলে গেছি, মদ ছেড়ে দিয়েছি। আমি চাকরি করি এখন, তোমাদের তিনজনকে সামলাতে পারবো। আর এসব কি আমি না, তুমি এদিকে ফয়জলকে আমার থেকে আলাদা রাখো, আর আমি ফরিদাবাদ গেছিলাম মেহেরকে দেখতে। তোর আব্বু আমি আমাকে একবারও মেহেরের সঙ্গে দেখা করতে দিল না, কেন? অনাথদের মতো তুমি আমাদের তিনজনকে ছেড়ে চলে গেছিলে। এ তো আমার কপাল ভালো যে আব্বু আর আম্মি আমার সাথে ছিল, আর তোমার কপাল ভালো যে আমি তালাকের পরও তোমার কাছে কিছু চাইনি ভরণ পোষণের। ফিরে এসো আমিনা। দেখো ইউসুফ, যে জীবনটাকে তুমি পায়ে ঠেলেছো সেখানে তুমি হঠাৎ করে এসে তুমি অধিকার জমাতে পারো না। শেষবারের মতো বলে দিচ্ছি তোমায়, দূরে থাকো আমার আর আমার বাচ্চার থেকে। আমার বাচ্চার থেকে? ফয়জল আমার বাচ্চা নয়। দেখো আমিনা, যা হয়েছে ভুলে যাও, আবার নতুন করে শুরু করে চলো। আমি নতুন করে জীবনটা শুরু করে দিয়েছি ইউসুফ, আর এখন তোমার জায়গা আমাদের তিনজনের জীবনে একটুও নেই। যে কষ্ট তুমি আমায় দিচ্ছ না আমিনা, দেখে নিও তুমিও ভুগবে, সহ্য করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য আমি কম কষ্ট সহ্য করিনি। যে কষ্ট তুমি আমায় দিচ্ছ না আমিনা, দেখে নিও তুমিও ভুগবে। ফয়জল, ফয়জল, কি হলো আম্মি? বাড়ি চল। এটা তো আমার খেলার সময়। বললাম না বাড়ি চল। চল। কিন্তু কেন? তোর আব্বু দেখা করেছে? হ্যাঁ, আব্বু আমাকে চকলেটও দিল। কেন নিলি তুই? আমি তোকে চকলেট কিনে দিই না? ও তো আমার আব্বু, আগ্রা যাওয়ার কথা বলছিল। দেখ ফয়জল, তোর আব্বু যাই তোকে বলুক, কিন্তু তুই ওর সাথে যাবি না, বুঝলি তো? আব্বুকে আমি খুব ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আগ্রাতেও না আম্মি।
এখন আমি খেলতে যাই কিছুক্ষণের জন্য। যা। স্বার্থ সকলের নিজের নিজের। প্রত্যেকটা মানুষ সব কাজ, সব সিদ্ধান্ত শুধুমাত্র নিজের ভালোর জন্য করে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু যখন কোনো মানুষ অপর পক্ষের ভালোর কথা না ভেবে শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবে, তাদের আমরা স্বার্থপর বলে থাকি। আজকের এই কেসে এক ব্যক্তি স্বার্থপরতার এক অনন্য নজির গড়েছে, আর তার জন্য যা মূল্য দিতে হয়েছে তা তার ধারণারও বাইরে। আমি কিন্তু খেয়ে খেলতে যাব আম্মি। সবকিছু ভেবে চিন্তেই আসিস না বাড়িতে? আমাদের টিচার বলে সব কিছুরই প্ল্যান করবে। আর হোমওয়ার্ক, সেটার প্ল্যানিং হয়েছে তো? হোমওয়ার্ক তো সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে হবে, খেলার পরে, খাওয়া আর সিরিয়ালের আগে। কিন্তু এর আগে তো তুই 7টার আগে বাড়ি ফিরিসনি। আজ থেকে চলে আসবো। আর যদি না আসিস তো তাহলে কান ধরে নিয়ে আসার প্ল্যান করব। এখন আমি যাচ্ছি। বাই আম্মি। ফ্যাজল, ফ্যাজল, কে? আন্টি ফ্যাজল কোথায়? তোমার সাথে নেই ও? আমরা তো দুটোর থেকে খেলছি, ফ্যাজল তো আসেইনি, তাই তো ওকে ডাকতে এলাম। কিন্তু ও 2টোর সময় তো বেরিয়েছে গুলিগুলো নিয়ে। আমাদের কাছে তো ও আসেইনি আন্টি। না আন্টি, আমরা তো ওর জন্য ওয়েট করছিলাম। ও আসেনি দেখে খেলা শুরু করে দিলাম। তাহলে অন্য কোথাও গেছে হয়তো গুলি খেলতে। জানি না আন্টি, আমরা তো এখানেই খেলি। হ্যাঁ আমি না, বল। হ্যালো আম্মি, মেহের আছে ওখানে? মেহের এখানে বাড়িতেই আছে। কি হয়েছে মা? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই আম্মি। এই ইউসুফ নিজের স্বভাব কোনোদিন বদলাবে না। আমি তোমাকে পরে ফোন করছি। হ্যালো, আমি না, কথা শোন। নানি জান, আম্মির ফোন ছিল। হ্যাঁ সোনা, আমি একটু পরে আবার ফোন করবে। ফতিমা দি, একটু ঘরের খেয়াল রেখো, আমি একটু আসছি। জিতু, আমি পুলিশ কমপ্লেন করাতে চাই, যাবে আমার সাথে? পুলিশ? কি হয়েছে? সারা পাড়া খুঁজলাম, ওকে কোথাও পেলাম না। আমাকে আগে বলতে পারতে, আমিও খুঁজতাম। ওই ইউসুফই কিছু একটা করেছে, আমি বুঝতে পারছি। তুমি চিন্তা করো না, পুলিশ সব সামলে নেবে। কাসিম ভাই, আজ একটু আগে বেরোতে হবে আমাকে। ঠিক আছে, যাও, কালকে দেরি করবে না, ঠিক টাইমে এসো। ওকে, তাড়াতাড়ি চলে আসবো। স্যার, আগের সপ্তাহে ইউসুফ এসেছিল। ও আমাকে হুমকি দিয়েছিল যে ও আমায় কষ্ট দেবে। এখন আমার ফোনটা তুলছে না, নিশ্চয়ই ও কিছু একটা করেছে সাহেব। ইউসুফের ফোন নাম্বারটা দাও, আমি কথা বলছি। 444 33 44। হ্যালো, ইউসুফ ইলিয়াসে? হ্যাঁ আমি বলছি। আমি নূরগঞ্জ থানা, দিল্লি থেকে সাব ইন্সপেক্টর নারায়ণ। কি ব্যাপার সাহেব? ফয়সাল কোথায় আছে? আমার ছেলে ফাইজাল? হ্যাঁ। ও তো নিজের আম্মি, আমার বিবি আমিনার সঙ্গে থাকে দিল্লিতে। ইউসুফ, আমিনা আমাদের সামনে বসে আছে, ফয়সাল গোটা এলাকায় কোথাও নেই।
কোথায় নিয়ে গেছো তুমি ফয়সালকে? কোথায় আমার ছেলেটা? পাগল হয়ে গেছে নাকি? তুমি আমার ফোন কেন তুলছিলে না? আমার ইচ্ছে, ধরার ইচ্ছে নেই তোর ফোন। আমার ফোনটা ইউসুফ, আমিনার ফোন ধরছিলে না কেন? সাহেব, আমি ওর সামনে কত মিনতি করলাম যে ফিরে এসো দুই বাচ্চাকে নিয়ে। ক্ষমা চেয়েছি, মদ ছেড়ে দিয়েছি, তারপরেও প্রত্যেকবার ও আমাকে অপমান করেছে। তাই মুড হয়নি ওর সঙ্গে কথা বলতে সাহেব। বাচ্চাকে তুমি আগ্রায় নিয়ে গেছো? আরে কি সাহেব, আমি তো আগ্রা থেকে কোথাও যাইনি। এই মেয়েটা বাচ্চাদের সামলাতে পারছে না আর আমার উপরে দোষ দিচ্ছে। রাজেশ, স্যার। একটা টিম নিয়ে আগ্রায় যাও আর ওই ইউসুফকে তুলে নিয়ে এসো। ওকে স্যার। সাহেব, ইউসুফের উপর একটু ভরসা করা যায় না সাহেব। আমিনা দেবী, আপনি নিশ্চিন্ত থাকুন। যদি আপনার ছেলে ওই ইউসুফের কাছে থাকে তাহলে তাড়াতাড়ি আমরা ওকে ফেরত নিয়ে আসবো। তোমার কি নাম বললে? স্যার জিতু চান্দিন। এনার প্রতিবেশী? আগে না, উনি আমাদের বাড়িতে ভাড়া থাকেন। এনাকে বাড়ি নিয়ে যাও আর আমাদের ফোনের অপেক্ষা করো। কি রে জিতু, ছেলেটার খোঁজ পেলি? না আন্টি, ওই পুলিশ ইউসুফকে আগ্রা থেকে আনতে গেছে। আমি তো বলি বাচ্চাকে বাবা মার সঙ্গে সব সময় থাকতে হয়। ইউসুফ কতবার এসেছিল, আমিনার ওর কথা মানা উচিত ছিল। এখন ফয়সালের সব বন্ধুরা বলছে যে ও খেলতে যায়নি, কিন্তু দুটোর সময় আমার চোখের সামনে ফয়সাল গুলিগুলো নিয়ে বাইরে গেল। আমি ইউসুফই কিছু করেছে। যখন ইউসুফ তোকে শেষবার হুমকি দিয়ে গেল, তোর সেই সময়ই পুলিশের কাছে গিয়ে ওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত ছিল। তখন কে জানতো যে কেউ এতটাও নিচে নামতে পারে। জানি না কি কপাল দিয়ে মেয়েটা জন্মেছিল। যখন এটা মনে হচ্ছিল যে মেয়েটার জীবনটা এখন ঠিক পথে চলছে, দেখো কি বিপদ চলে এলো। জানি না ইউসুফ এটা কেন করছে। সাহেব, কেন মারছেন সাহেব? আমি তো সারাদিন আগ্রাতেই ছিলাম সাহেব। আমি দিল্লিতে এসে কি করে করবো এসব? কখন বললাম তুই করেছিস? যাকে দিয়ে করিয়েছিস তার নামটা বল। নে বল, ফয়সাল কোথায়? ফয়সালকে আমি হাজারবার বললেও আমার সঙ্গে আসতো না সাহেব। কোনো অজানা লোকের সাথে কি করে যাবে সাহেব? সেটা তো আমিও জানি। তুই ওকে তুলে আনার জন্য নিশ্চয়ই কোনো গুন্ডাকে পাঠিয়েছিলি যে ওকে অজ্ঞান করে নিয়ে গেছে। বল বল, ছেলেটা কোথায়? ফয়সাল আমার নিজের ছেলে সাহেব, আমার নিজের রক্ত সাহেব। আমি ওর সাথে এরকম কেন করতে যাব? যে লোকটা তার বউ বাচ্চাকে ফেলে রেখে চলে যেতে পারে, নিজের দায়িত্ব থেকে পালিয়ে যায়, সে অনেক কিছু করতে পারে। সাহেব, এরকম নয় যে আমি এই তিনজনকে ভালোবাসতাম না। আমি নাকেও ভালোবাসতাম সাহেব। ওর আগের সমস্ত কাহিনী জেনেও আমি ওর সাথে নিকাহ করেছিলাম সাহেব। আমিনার আগের কাহিনীটা কি? আমি না পাড়ার সবাইকে জিজ্ঞেস করেছি, প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করেছি, স্কুলের বাচ্চাদেরও জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ ফয়সালকে দেখেনি। জানি না জিতু, ইউসুফ আমার ফয়সালকে কোথায় নিয়ে গেল, কি অবস্থায় আছে আমার ছেলেটা। হ্যালো। আমিনা, ইউসুফ তোমার দ্বিতীয় স্বামী ছিল? হ্যাঁ, এটা আমার দ্বিতীয় বিয়ে ছিল সাহেব। কিন্তু ইউসুফ আপনাকে বলেছে ফয়সাল কোথায়? ইউসুফ সারাদিন আগ্রাতে দোকানেতে ছিল, সন্ধে পর্যন্ত। ও নিশ্চয়ই কোনো গুন্ডা বন্ধুকে পাঠিয়েছিল সাহেব, আমি বলছি আপনাকে। তোমার প্রথম স্বামী মনসুর কুরেশি গুন্ডা টাইপের ছিল। মনসুর ফয়সালের সাথে এরকম করেছে? কিন্তু ও এরকম কেন করবে সাহেব? মনসুরের নাম্বারটা দাও। কি বললো? মনসুর? মনসুর তোমার প্রথম স্বামী? হ্যাঁ স্যার, মনসুর কুরেশি বলছি, বলুন কি বলবেন। ফয়সাল এখন কোথায়? ফয়সাল? কে ফয়সাল? আমিনার ছেলে ফয়সাল। স্যার, 11 বছর আগে ওর সাথে তালাক হয়েছে, আর ওর দ্বিতীয় পক্ষের ছেলের সাথে আমার কি সম্পর্ক? কিছু শত্রুতা এমনও হয় যা সময়কেও অতিক্রম করে। এবার সত্যিটা বল, ওকে কেন কিডন্যাপ করেছিস আর কোথায় রেখেছিস? এই অভিযোগ যদি আমি না করে থাকি না, তাহলে নিশ্চয়ই ও নেশা করছে। আর আপনি যদি ওকে বিশ্বাস করেন, জানি না আপনি কি নেশা করেছেন। তুই নিজের মূল্যকে বসে বসে পুলিশের সাথে অসভ্যতামো করে যাচ্ছিস, আর আমরা চুপচাপ শুনে যাব? তুলে নিয়ে আসবো নাকি দিল্লিতে? স্যার, আপনি অভিযোগটাই তো যাতা করছেন না। আমিনার সাথে বিয়ে 9 মাস পরে আসফাক হয়েছিল। আসফাকে 4 মাস হয়নি ও তালাক চেয়ে বসেছিল। এই 11 বছরে ও মাঝে মাঝে আসফাককে ফোন করেছে, মাঝে মাঝে দেখা করতে আসতো। স্যার, আমি দ্বিতীয় নিকাহ করেছি, যেমন আমিনার সাথে ইউসুফের হয়েছে।
আমরা যদি জানতে পারি যে তুই মিথ্যে কথা বলছিস। আরে স্যার, সত্যিটা আমিনাকে জিজ্ঞেস করুন না। ও ভীষণ স্বার্থপর। ও নিশ্চয়ই তৃতীয় কাউকে পেয়েছে, তাই দুটো বাচ্চার দায়িত্ব ঝেড়ে ফেলবার জন্য এখন ছেলের নাটক করছে। তুমি আমিনার সাথে কথা বলছিলে? এবার দয়া করে তুমি শুরু করো না। ওর সাথে নয়, পুলিশের সাথে। পুলিশ? আমিনার ছেলে ফয়জলকে পাওয়া যাচ্ছে না। পুলিশ আমাকে সন্দেহ করছে। তুমি আবার কিছু করনি তো? চুপ করবে। স্যার, আমিনাকে ফোন করেছিলাম। ও বলছিল যে ওর সাথে যে ছেলেটা ছিল সে এলাকায় প্রত্যেকটা বাড়িতে খোঁজ করেছে, প্রত্যেকটা বাচ্চাকে জিজ্ঞেস করেছে, কিন্তু কেউ দেখেনি। আমার তো এই কেসটা বেশ গন্ডগোলের বলে মনে হচ্ছে। একটা 8 বছরের বাচ্চা দুপুরবেলা নিজের বাড়ি থেকে বেরোলো, বাই আমি। আর এখন রাত 11টা বাজতে চললো। ছেলেটার কোনো খবর নেই। স্যার, আমিনার প্রথম স্বামী মনসুর কুরেশি, ওকেও ফোন করেছিলাম। বাদায়ুতে থাকে। আমিনার সাথে খুব একটা যোগাযোগ নেই, তবে মাঝে মধ্যে কথাবার্তা হয়। আমিনা বছরে 1-2বার ছেলের সাথে দেখা করতে বাদায়ু যায়, ব্যাস এটুকুই। আর এই মনসুর এখানে কখনো আসেনি? বলছে তো আসে না কখনো। ও সাহেব, যা কিছু বলার ছিল সব বলে দিয়েছি আমি, তাও কেন বন্ধ করে রেখেছেন আমাকে? ফয়সাল আমার ছেলে, আমার নিজের রক্ত। আমি ওর কোনো রকম ক্ষতি হতে দেব না। খুব ভালোবাসি আমি ওকে। সাহেব, আমি বলছি আমি নাই এসব কিছু করেছে, দোষ ও করেছে আর আমাকে দোষী সাজানোর চেষ্টা করছে। স্যার, বাচ্চাটার ছবি সব পেট্রোলিং টিমে সার্কুলেট করে দিয়েছি। মুক্তিপণের জন্য কোনো কল এখনো আসেনি, তাই তো? আপাতত না। আমিনার ফোন সার্ভিলেন্সে আছে। স্যার, একটা কথা আমি বুঝতে পারছি না, আমিনা ভাড়া বাড়িতে থাকে, বাচ্চা মানুষ করার জন্য সেলাইয়ের কাজ করে, ওর তো দেওয়ারও সামর্থ্য নেই। মুক্তিপণের জন্য না হোক, আমাদের ভুল পথে চালিত করার জন্য কোনো কল নিশ্চয়ই আসতে পারে। বিষয়টা খুব সিরিয়াস রাজেশ। ছেলেটা গেল কোথায়? সেই রাতটা আমিনার জীবনের সবচেয়ে লম্বা রাত ছিল, যা সে বিনিদ্র কাটিয়েছে নিজের সন্তানের চিন্তায়। ইউসুফও সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। রাগে এবং অপমানে তার মন ভার হয়েছিল। তাকেই তার সন্তানের কিডন্যাপের জন্য সন্দেহ করা হচ্ছিল। সারা রাতেও 8 বছরের ফয়সালের কোনো খবর পাওয়া যায়নি। তবে ভোরের আলো ফুটতে না ফুটতে যে খবর এলো, সেটা দুর্গন্ধে ভরপুর। সেই ভয়টাকে সত্যি প্রমাণ করতে চাইছিল, যার সম্পর্কে কেউ স্বপ্নেও ভাবতে চায়নি। স্যার, বাচ্চাটা লাশ পাওয়া গেছে। কোথায়? বস্তিটা যেখান থেকে শুরু হয় ওখানেই একটা ভ্যাট আছে, সেখানেই। লাশটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছি। কোনো তার বা দড়ি দিয়ে বাচ্চার শ্বাসরোধ করা হয়েছে। দুপুর 2টোয় বাড়ি থেকে বেরিয়েছিল। ডেথ কটা নাগাদ হতে পারে? খাবার খেয়ে বেরিয়েছিল, কারণ খাবারটা হজম হয়নি। আমাদের কাছে ডেড বডি সকাল 8:30টায় এসেছে। তার থেকে ঠিক 18 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। কাল 2টো থেকে 3টের মধ্যে। হ্যাঁ। ফয়সাল তো খেলতে আসেইনি,
তাই তোর বাড়ি গেছিলাম ওকে ডাকতে। ওর মা এসেছিল জিজ্ঞেস করতে, আমরা তখনই বললাম যে ও আজকে খেলতেই আসেনি। ও সেদিন যদি তোমাদের সাথে খেলতে না আসে তাহলে অন্য কোথাও যেতে পারে। জানো কোথায় যেতে পারে? কয়েকদিন আগে ওর বাবা এসেছিল, তখনও বলছিল যে খুব তাড়াতাড়ি ওর মাকে নিয়ে ওদের বাড়ি যাবে, আগ্রা। তুই জানিস এবার আব্বু আমাকে বলেছে আম্মিকে রাজি করিয়েই ছাড়বে। তারপর আমি, আমার বোন মেহের, আম্মি আর আব্বু আমরা সবাই একসাথে থাকবো। আচ্ছা, যেদিন ওর বাবার দেওয়া চকলেটগুলো তোমাদের সাথে শেয়ার করেছিল সেদিনই কি ওর বাবা আবার ওর কাছে ফিরে এসেছিল? মনে পড়ছে না। না, মনে হয় না উনি ফিরে এসেছিলেন। কাঁদিস না বাবা, কাঁদিস না। একটু ভেঙে পড়িস না, মাথাটা শক্ত হতে হবে মা। চুপ কর, একটু শক্ত হ। এত কাঁদলে শরীর খারাপ হয়ে যাবে। চুপ করে যা। চুপ কর, চুপ কর। স্যার, আমি না এখন কথা বলার মতো অবস্থাতেই নেই। তুমি এই ফ্যাজলের ব্যাপারে সবাইকে জিজ্ঞেস করেছো? প্রত্যেক বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছি, যত বাচ্চা ছিল তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু এটা বুঝতে পারছি না যে কেউ কিছু দেখতে পেল না, শুনতে পেল না। এসব কি করে হলো? বাচ্চাটাকে এই পাড়াতেই মারা হয়েছে স্যার। আর হয়তো দুপুর 2টোর পরে বাচ্চার লাশটাকে এনে এই আবর্জনার জায়গায় ফেলে দেওয়া হয়েছিল। লাশটা হয়তো দুপুরে ফেলা নাও হতে পারে, ভিড়ভাড়টা আছে, সমস্যা হতে পারে। সামনের চাওয়ালার সঙ্গেও কথা বলেছি, ও সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত দোকানেই থাকে। আর ও কিচ্ছু দেখেনি? না স্যার, তার মানে লাশটা মাঝরাতে বা খুব ভোরের দিকে ফেলা হয়েছে, যাতে কেউ দেখতে না পায়। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে কাল দুপুর 2টো থেকে গভীর রাত পর্যন্ত কিংবা আজ সকালে আর্লি মর্নিং লাশটা এই এলাকারই কোনো বাড়িতে ছিল। এক কাজ করো, এই এলাকার প্রতিটা বাড়ির ভালো করে তল্লাশি নাও, সবার প্রোফাইল বানাও, আর ওই ইউসুফ ইলিয়াসি ওর ফোন রেকর্ড বার করো। খোঁজ করো এই এলাকায় কে আছে যার সাথে ও ফোনে কথা বলতো। মনের মধ্যে অনেকটাই রাগ পুষে রেখেছিস দেখছি, যে কারণে নিজের ছেলেকেই তুই খুন করলি। সকাল থেকে আপনারা লাঠি দিয়ে মেরেই চলেছেন। জিজ্ঞেস করছেন পাড়াতে আমি কার বাড়িতে ফয়জলকে মেরেছি আর লাশ লুকিয়েছি। আমি ফয়জলকে আমার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম, ভালোবেসে, জোর করে নয় সাহেব। আমি ওকে মারব? আপনি কি পাড়াতে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন সাহেব? আমি আপনাকে সত্যি বলছি, আমার ওই পাড়ার মধ্যে একজনই বন্ধু ছিল সাহেব, আমার নিজের ছেলে ফয়জল। ওই আমার বেবি আমিনা, ও আমাকে কোনোদিন বুঝলোই না সাহেব। আপনি যান, ওকে তুলে এনে জিজ্ঞেস করুন, ও মেরে ফেলেনি তো আমার ছেলে ফয়জলকে। কিন্তু ও কেন মারবে? যার জন্ম দিয়েছে তাকে ও কেন খুন করবে? ও অন্য কাউকে খুঁজে পেয়ে যায়নি তো। মেয়েকে তো আগেই নিজের আম্মি আব্বুর গলায় ঝুলিয়ে দিয়েছে, ছেলেকেও নিজের রাস্তা থেকে সাফ করে দিয়েছে সাহেব। ও নিশ্চয়ই তৃতীয় কাউকে পেয়েছে, তাই দুটো বাচ্চার দায়িত্ব ঝেড়ে ফেলবার জন্য এখন ছেলের নাটক করছে। আমিনার প্রথম স্বামী মনসুরও কিন্তু এরকমই কিছু বলছিল স্যার। ঘটনাটা আসলে এরকমই নয় তো? ম্যাডাম, আমি এই পাড়াতে এসেছি 3 বছর হয়ে গেছে, কিন্তু আমিনার সঙ্গে কারো সম্পর্ক আছে এটা আমি কখনো শুনিনি। পাড়াতে তো আমিনার সাথে কারুকে দেখিনি। আপনি কাপড়ের ফ্যাক্টরিতে খোঁজ করুন না, যাদের জন্য সেলাইয়ের কাজ করে। আচ্ছা, যাতায়াত তো করতেই থাকতো, পুরুষরাই কাজ করে ওখানে। একজন মহসিন ভাই আছে স্টেট এজেন্ট, ও আমার বাবার কাছে আমিনাকে নিয়ে এসেছিল। 3 বছর ধরে এখানে ভাড়ায় আছে। তালাকের পর থেকে আমিনা এখানে একাই থাকে নাকি কেউ যাওয়া আসা করতো? না স্যার, মানে আমি কি করে জানবো? আমি মাসে একবারই যাই ভাড়া নিতে। আচ্ছা, তোমার কি মনে হয় জিতু, আমিনা কি ওর ছেলেকে খুন করতে পারে? এটা কি ধরনের প্রশ্ন স্যার? ও তো মা, নিজের প্রাণের চেয়েও ভালোবাসতো ফয়জলকে, ও এরকম কেন করবে? স্যার, এখানকার অনেককে জিজ্ঞেস করলাম কিন্তু কেউ কিছু বলতে পারছে না। স্যার, ওই গার্মেন্ট ফ্যাক্টরিতে গেছিলাম যেখানে আমিনা কাজ করে, কিন্তু ওখানেও কিছু বেরোলো না। মনে হচ্ছে এই ফয়জল ইলিয়াসি
নিজের বাড়ি থেকে বেরোয়নি। আপনি বলবেন কি আপনি কি বিষয়ে সন্দেহ করছেন? আমি না এসব কি হচ্ছে? তুই কেন কিছু বলছিস না? আপনাদের মনে হয় যে আমার ছেলের খুনের সাথে জড়িত কোনো কিছু জিনিস আপনারা এখানে এই ঘরেই পাবেন? পাবো না? আপনার ছেলে ফয়জালের খুনের সঙ্গে জড়িত কোনো জিনিস আমরা এই বাড়িতে পাবো না? ফয়সালকে আমি 9 মাস আমার গর্ভে ধরে জন্ম দিয়েছি। আমার সবকিছু ছিল। এই ঘরে শুধু আপনার ওর স্মৃতিটুকুই পাবেন, কোনো প্রমাণ পাবেন না। আমরা সন্দেহ করছি আপনার ছেলে দুপুর 2টোর পরে বাড়ি থেকে বেরোয়নি। এটা সত্যি? মিথ্যে কথা। উনি 1টার সময় স্কুল থেকে এলো, খাবার খেলো, আর 2টার সময় গলি নিয়ে চলে গেল। আপনি ভাবছেন কি করে যে আমি নিজের ছেলের নিজের হাতে গলা টিপে খুন করব? ওই নিষ্পাপ বাচ্চাটাকে নোংরায় ফেলে দেব? স্যার, ঘরে তো কিছু নেই, কিছু থাকলেও লুকোনো মুশকিল হতো। লাশটা সারা রাত পাড়াতেই ছিল, পরের দিন বার করা হয়েছে সকালে। যদি ফয়জাল সত্যিই বাড়ি থেকে বেরিয়ে থাকে তাহলে রাস্তাতেই ওর সাথে কিছু ঘটেছে, এখানে পৌঁছানোর আগে। 8 বছরের একটা ছেলে এই রাস্তা দিয়ে আসছিল, আর ওর সাথে এখানেই কিছু ঘটেছে। ওর বন্ধুদের কাছে পৌঁছতেই পারেনি। কি হতে পারে ওর সঙ্গে? 8 বছরের একটা বাচ্চা ছেলে এই পাড়াতেই খুন হয়ে গেল, আর তারপর ওর লাশটাকে এই পাড়াতেই কোনো ঘরে লুকিয়ে রাখা হলো গভীর রাতে। আর পরদিন সকালে সূর্য ওঠার আগে ওর লাশটাকে বাইরে বার করা হলো, তারপর আবর্জনার জায়গায় ফেলে দেওয়া হলো। স্যার, আমিনার বেশিরভাগ কল ফরিদাবাদে ওর মাকেই করেছে, তারপর বাদায়ুতে ওর প্রথম সন্তান আশফাককে করেছে, আর কয়েকটা কল কাপড়ের ফ্যাক্টরি সুপারভাইজারকে। এই ফয়জাল বলে ছেলেটা আমাদের কাছে ওর মিসিং কমপ্লেন আসার আগেই ওকে খুন করা হয়েছিল। ভীষণ বাজে ব্যাপার স্যার। ও মাত্র 8 বছরের ছিল। কোন মানুষ এতটা নীচ হতে পারে, এতটা স্বার্থপর হতে পারে যে একটা 8 বছরের ছেলেকে মেরে আবর্জনার স্তূপেতে ফেলে দেয়? স্যার, এই ইউসুফ কিন্তু আমিনাকে হুমকি দিয়েছিল। যে কষ্ট তুমি আমায় দিচ্ছ না আমিনা, দেখে নিও তুমিও ভুগবে। আর বাচ্চাটার মৃত্যুতে ও সত্যিই কষ্ট পেয়েছে। কষ্ট তো আমরা ইউসুফকে অনেকটাই দিয়েছি, কিন্তু লাভ হয়নি। বারবার এই কথাই বলেছে যে আমি নির্দোষ। আর আমিনার বিরুদ্ধেও আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আমিনার এতে স্বার্থ কি থাকতে পারে? কিন্তু আমিনার প্রথম স্বামী মনসুর আর দ্বিতীয় স্বামী ইউসুফ একই কথা বলল যে আমিনা এখন তৃতীয় কারো প্রেমে পড়েছে। তার মানে অ্যাফেয়ার। তাহলে সিক্রেট অ্যাফেয়ার হবে স্যার, কারণ এলাকায় বা কাপড়ের ফ্যাক্টরিতে কেউ কিন্তু এই ব্যাপারে কোনো ইঙ্গিত দেয়নি স্যার। তাহলে এই প্রেমিক কোনো অন্য জায়গার, আর এই প্রেমিক ওই পাড়ার যে বাড়িতে থাকে সেই বাড়িটা নিশ্চয়ই খালি। কেননা যদি ওই বাড়িতে ও ছাড়া আর কেউ থাকতো তাহলে ও লাশের গন্ধ নিশ্চয়ই পেত। পুলিশ আসল খুনিকে খুঁজে বের করতে মাত্র 1 পা দূরে ছিল। একটা ব্যাপার তো নিশ্চিত ছিল যে খুনটা সেই বস্তিরই কোথাও হয়েছিল, আর এটাও সন্দেহ করা হচ্ছিল যে খুনির বাড়িতে বা তার আশেপাশে কেউ বসবাস করত না, না হলে লাশের গন্ধ নিশ্চয়ই সে পেয়ে থাকতো। কিন্তু সব অন্যায়েরই একটা দুর্গন্ধ থাকেই, যেটা বেশিক্ষণ লুকোনো যায় না। আর এই কেসেও লাশের গন্ধ সব থেকে বড় এভিডেন্স হিসেবে উঠে এলো। 1-150 জনের জন্য হল ঠিকই আছে, লাঞ্চ আর ডিনারও প্রোভাইড করে। আশুতোষ বাবু, হ্যাঁ ভেতরে আসুন। আসুন আসুন। এই দেখুন, 200 লোকের ক্যাপাসিটি আছে আশুতোষ বাবু। আপনি বলছিলেন এখানে কয়েকটা রুম আছে যেখানে ছেলেরা মেয়েরা রেডি হতে পারবে, ফ্রেশ হতে পারবে। আগে নিশ্চয়ই, আসুন দেখাচ্ছি। অন্য রুমটাও এরকমই? বাবারে,
কি বাজে গন্ধ ভেতরে। কোনো ব্যাপার না, পরিষ্কার করিয়ে দিচ্ছি। হয়তো ভেতরে কোনো ইঁদুর মরেছে। আপনি সন্ধ্যার মধ্যে ফিরে আসুন, আমি পুরো পরিষ্কার করে রাখবো। স্যার, আমি তো পরিষ্কার করার জন্য লোক ডাকছিলাম। ঘরে গুলিগুলো দেখে বাচ্চাটার কথা মনে পড়লো। ও তো গুলি নিয়ে বেরিয়েছিল বাড়ি থেকে। সেদিন পাড়ায় এসেছিলেন এনকোয়ারি করতে, তখন গুলির কথা বলেছিলেন। ব্যাস, আমি দুইয়ে দুইয়ে 4 করে দিয়েছি। এখন আর কোনো সন্দেহ নেই যে খুনটা পাড়াতেই হয়েছে, আর ওই হলটাতেই হয়েছে। আর স্যার, হলটাও ওই রাস্তাতেই পড়ে যে রাস্তা দিয়ে বাচ্চাটা রোজ গুলি খেলতে যেত। আসুন স্যার। আগে ট্রাস্টের হল, আর আমি ট্রাস্টের একজন। আপনাদের ট্রাস্ট কমিটির হেড কে? সূর্যবাবু, কিন্তু প্রায় ওনার ছেলে জিতুই রিসেপশনে বসে। এই হলের দেখাশুনো ওই সব করে। আজকেও কলেজে গেছে, তাই পার্টিকে হল দেখাতে এসেছিলাম। রাজেশ, খুনি হয়তো প্রথম দিন থেকেই আমাদের চোখের সামনে ঘুরছিল। যেদিন আমি না, আমাদের কাছে নিজের ছেলে ফয়জলের মিসিং কমপ্লেন লেখাতে এসেছিল। এটা কি বলছো রূপেশ? আরে আমার সামনেই তো কথা হলো, পুলিশ জিতুকে তুলতে কলেজে গেছে। জিতু এমন কেন করবে? শুধু একবার? জিতু মাসের মধ্যে মাত্র একবারই ভাড়া নিতে আসতো। হ্যাঁ, এখন মিথ্যে বলে কোনো লাভ নেই, সত্যি কথা বলার সময় এসে গেছে। জিতুর তো এমনিতেই ফাঁসি হবে। এবার তুমি ভাবো তোমার কি হবে। তোমার এই জিতুর সঙ্গে কিসের সম্পর্ক? 16 বছরের ছিলাম আমি যখন আমার আম্মি আব্বু আমার নিকাহ করে দিয়েছে মনসুরের সাথে। ওরা আমি আমাকে রোজ মারতো, কখনো বুঝতে পারতাম না দোষটা কি করেছি। তারপর আসফাকের জন্ম হলো। আসফাকের দুনিয়ায় আসার পর আমি মনসুরকে ছেড়ে আম্মির কাছে চলে আসি। লোকে ঠেস দিতে শুরু করলো, বলতে শুরু করলো যে অপয়া নিজের স্বামীকে সামলাতে পারে না। আমার বাঁচা মুশকিল হয়ে গেছিল ফরিদাবাদে। তারপর আমি আমার খালার বাড়িতে আগ্রায় ছিলাম। মনসুর বলেছিল যদি আসফাক ওর সাথে থাকে তাহলেই ও তালাক দেবে। তাই তুমি আসফাককে মনসুরকে দিয়ে দিয়েছিলে, কারণ তোমার ইউসুফকে পছন্দ হয়েছিল, তাই তো? হ্যাঁ, প্রথম 3 বছর সব ঠিক ছিল। ফয়জল হলো, মেহের হলো, তারপর ইউসুফ নেশা করতে শুরু করলো। মনে হতো যেন বোতলের সাথে বিয়ে করেছি। তাই আমি ওকে তালাক দিয়ে দিলাম। আমিনা, তুমি মেহেরকে এখানে নিয়ে চলে এসো না। এই বারবার ফরিদাবাদ যাওয়ার দরকারই পড়বে না। যেহেতু ফয়জলকে মানুষ করতেই আমার হাল খারাপ হয়ে যায়। ভাগ্য ভালো যে আম্মি আব্বু আছে, তাই মেহেরের দেখাশোনা হচ্ছে। কিন্তু যতবার তুমি মেহেরকে দেখতে ফরিদাবাদ যাও বা আসফাককে দেখতে যাও, ভীষণ একা একা মনে হয়। কি করা যাবে, আমার জীবনটা তো এমনি একাকিত্বে ভরা, তার উপরে আবার দায়িত্বের বোঝা। জিতু এমনিতে খুব ভালো মানুষ, ভালো বন্ধু। প্রেমিকও ছিল? হ্যাঁ ছিল। ও বাড়িতে এলে আমার ভালো লাগতো, ওর কথাবার্তা ভালো লাগতো। কিন্তু আমি জানি তোমার জীবনের কিন্তুটা কি। তোমার কিন্তুটা হলো ফয়জল, যে তোমার আর জিতুর মাঝখানের দেওয়াল, রাস্তার কাঁটা ছিল। এরকম কিছু ছিল না সাহেব। জিতু আর ফয়জলের খুব ভালো পড়তো, বন্ধুত্ব ছিল ওদের। তাই জন্যই ফয়জল নির্দ্বিধায় জিতুর সঙ্গে চলে গিয়েছিল। ফয়জল নিজের বাড়ি থেকে বন্ধুদের সাথে খেলবে বলে বেরিয়েছিল, কিন্তু মাঝ রাস্তাতেই ওকে মৃত্যু টেনে নেয়। বল, তুই ফয়জলকে কেন মেরেছিস? বল। এবার আমি যাচ্ছি। বাই আম্মি। বাই।
জিতু দাদা, জানিস কাল আমি 20টা গুলি জিতেছি। আরে বাহ, দারুণ ব্যাপার। আসলে আমি তোদের বাড়িতেই আসছিলাম, তো চল না আমার সাথে, তোর মায়ের একটা কাজ আছে। এখন না, পরে আসি জিতু দাদা। দেখ, তোর বন্ধুরাও আসেনি এখনো। আমার কাজটা 2 মিনিটের, খুব বেশি হলে 5 মিনিট। চল চলে আয়, নাটক করিস না। কোনো নাটক না জিতু দাদা, চলো। ও তোর ওপর ভরসা করেছিল। একটা বাচ্চা ছেলে তোকে তার বন্ধু ভেবেছিল, আর তুই ওকে মার্ডার করার প্ল্যান করেছিলিস। আমিনা, যখন তুমি জিতুকে নিয়ে এখানে কমপ্লেন লেখাতে এসেছিলে, তখন তুমি ভালো করেই জানতে যে তোমার ছেলে ফয়সালের লাশ ওই ম্যারেজ হলের একটা ঘরের খাটের নিচে পড়ে আছে। না স্যার, আমি জানতাম না। আর আমার এটা বিশ্বাস হচ্ছে না যে জিতু এসব করতে পারে। জিতুই ফয়সালকে খুন করেছে, আর এটাই বাস্তব। আমি ভোর 4টের সময় লাশটাকে হলরুম থেকে বাইরে বের করলাম। হ্যাঁ সাহেব, জিতুর সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল। আমি একা থাকতাম, দুই স্বামীর সাথে তালাক হয়ে গেছিল। 28 বছরের আমি, আমারও কিছু প্রয়োজন আছে, কিন্তু জিতুর সাথে বিয়ে করার কথা আমি কখনো ভাবিনি। এমন কোনো উদ্দেশ্য ছিল না যে যার কারণে আমি জিতুর সাথে মিলে নিজের ছেলেকে মারার চক্রান্ত করব। কিন্তু জিতু এটা ভাবতে শুরু করেছিল যে তোমার উপর ওরই অধিকার। ভয় পেয়েছিল, ও ভেবেছিল যে ফয়সালের জন্য হয়তো তুমি ওকে ছেড়ে আবার তোমার স্বামী মানে ইউসুফের কাছে চলে যাবে। আমি জানতাম যে ইউসুফের বেশি আগ্রহ ফয়সালকে নিয়েছিল, ওর মেহের আর আমিনার প্রতি কিছু ছিল না। আমার মনে হলো যদি ফয়সাল রাস্তা থেকে সরে যায় তো আমিনা মেহেরকে এখানে নিয়ে আসবে, আর বাকি জীবনটা এখানেই থাকবে। আমিনাও কি তোর সঙ্গে এই খুনটাতে জড়িত? ওইরকমটা ভাবলো কি করে যে আমার ছেলেকে মেরেও আমাকে পেয়ে যাবে? আমার ছেলেকে মেরে দিয়েছে ও। পাগলই জিতু। হ্যাঁ, পাগল। কিন্তু এই সব খুনি আকচার সরল মানুষের লাশের উপর বসে প্রেম কাহিনী লেখে, নিষ্পাপ মানুষের রক্তের কালি দিয়ে। জানোয়ার, কাপুরুষ, ভীতু, একটা ছোট্ট বাচ্চাকে মেরে তোর মনে হল তুই আমাকে পেয়ে যাবি। কেন মারলি আমার ছেলেকে? ছেড়ে দিন, এরকম করবেন না, ছেড়ে দিন। কেন মারলি? কি করছেন? কেন মারলি আমার ছেলেকে? ছাড়ুন। কেন মারলি? কেন মারলি? আরে
এখন আমি আর কি বলবো, মানুষ করতে পারলাম না ওকে। আমিনা, আমি আজও তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমি এখন তোমার আর মেহেরের খুব ভালো দেখাশোনা করব। ইনশাআল্লাহ হয়তো ফয়জল ফরিস্তা হয়ে আমাদের জীবনে আবার ফিরে আসবে। আমিনা, আমি এখনো তোমাকে খুব ভালোবাসি। আমি তোমার সাথে যেতে পারবো না। আমি আম্মির সাথে ফরিদাবাদ যাচ্ছি, ওখানেই আমি মেহেরকে মানুষ করব। তুমি মেহেরের সাথে দেখা করতে চাইলে আসতে পারো, আমি তোমায় আটকাবো না। আমি আব্বুকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। জিতুকে আইপিসি 302 ধারা অনুযায়ী খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে, আর সেই সঙ্গে 201 নম্বর ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের অভিযোগও দায়ের করা হয়েছে। বর্তমানে সে আইনি হেফাজতে রয়েছে, আর মামলা আদালতে দাখিল করাও হয়ে গেছে। ছেলের মৃত্যুতে আমিনা গভীর আঘাত পেয়েছে, আর এখন সে তার মা বাবা এবং মেয়ে মেহেরের সঙ্গে নিজের গ্রামেই থাকতে চায়। ফয়জলকে খুন করার পিছনে জিতুর খুবই আজব আর বিকৃত স্বার্থ ছিল। জিতু ফয়জলকে খুন করে কারণ আমিনাকে তার স্বামীর কাছে যাওয়ার থেকে আটকাতে, আর তার মেয়েকে ফরিদাবাদ থেকে সে আমিনার কাছে চিরদিনের জন্য ফিরিয়ে আনতে চেয়েছিল। একজন 21 বছরের যুবকের কাছে এটা ভীষণই আশ্চর্য কারণ ছিল একটা বাচ্চাকে খুন করার জন্য। স্বার্থপর মানুষরা সবসময় এটা ভুলে যান যে নিজের লোভ আর স্বার্থসিদ্ধির জন্য যে পদক্ষেপ তারা নেন তা কখনো সফল হতে পারে না। এর ফলে নিরীহ মানুষদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, আর এই স্বার্থপর যোগ্যগুলো শেষ হয়ে যায়। অপরাধীর স্বার্থ যাই হোক না কেন, আইন কিন্তু কখনো কোনো স্বার্থ দেখে না। আইনের শুধুমাত্র একটাই লক্ষ্য হয়ে থাকে, অপরাধীকে তার অপরাধের যোগ্য শাস্তি দেওয়া। আবার দেখা হবে কাল রাতে আরও একটি নতুন কেসের সঙ্গে সিআইডির এপিসোডের পরে। ততক্ষণ নিরাপদে থাকুন, সতর্ক থেকে একজন যোগ্য নাগরিকের দায়িত্ব পালন করুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.